নমস্কার সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। রাখি কেবল হাতে নয়, শেকড়েও বাঁধন। শেকড় সংস্কৃতি, হ্যাঁ, শেকড়ে যদি রাখি বাঁধতে না পারেন তাহলে যত লক্ষ হাতেই রাখি বাঁধুন না কেন, একাকিত্ব বিচ্ছিন্নতাই আপনার সঙ্গী হবে। আজকের ভিডিওর বিষয়ে আসছে, শুনলেই বুঝে যাবেন। অবশ্যই আরজি কর বিষয়, আরজি করের তৃতীয় পর্ব। তো তার আগে এই বিষয়টিতে ঢোকার আগে সম্পর্কিত একটি বিষয় বলা অত্যন্ত জরুরি, যে কারণে শেকড়ের প্রসঙ্গ এলো। রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে ওরা শুধু আমাদের রাজ্য নয়, আমাদের দেশ নয়, পৃথিবীর অনেক দেশেরই, প্রায় সব দেশেরই শেকড় কেটে ফেলেছে, বা কারো একটু কোনোরকম করে লেগে আছে, ঝুলছে বিপন্ন। তো যেমন বলশেভিক দলকে, লেনিনকে কাজে লাগিয়ে রাশিয়ার শেকড়কে ছিঁড়ে ফেলা হয়, এখন মানুষ আবার সেখানে একটু একটু করে শেকড়ে ফেরার চেষ্টা করছে। পূর্ব ইউরোপের ক্ষেত্রেও আমরা দেখেছি, শুধু ইউরোপ নয়, আমেরিকার ক্ষেত্রেও আমরা দেখেছি কিভাবে শেকড়কে ধ্বংস করে জায়নিস্ট শক্তি তাদের মুনাফার যে কারবার সেটা চাপিয়ে দেয়, এবং রাজনৈতিক দলকে ওরাই প্রমোট করে, ওরাই ফান্ডিং করে। এবং এই যে প্রতিবাদ ঘটছে, এ নিয়ে আমি আগেই জানিয়েছি এর নেপথ্যে কী আছে। আজকের এই ভিডিওতে এর পাশাপাশি যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার উপরেও আমি গুরুত্বপূর্ণ আলোকপাত করতে চাইছি। ইতিহাস বইয়ে দেখবেন, আমাদের ইতিহাস বইয়ে লেখা থাকে, পড়েছেন নিশ্চয়ই, আমাদের বয়ন শিল্পকে ধ্বংস করে, যেমন ঢাকায় মসলিন নাম শুনেছেন নিশ্চয়ই, তাঁতিদের ধ্বংস করে, তাঁতকে ধ্বংস করে, আমাদের দেশীয় এই বয়ন শিল্পকে ধ্বংস করে, এবং অনেক ক্ষেত্রেই আঙুল কেটে নেওয়া, বুড়ো আঙুল কেটে নেওয়ার কথাও আমরা শুনতে পাই। তো কিভাবে ওরা ওদের ম্যানচেস্টারের যে কাপড়, যে আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল, তাই নয় কি, ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই কাহিনী আপনারা জানেন, আমাদের পড়ানো হয়েছে। কিন্তু এটা পড়ানো হয়নি, কোনো ইতিহাস বইয়ে লেখা থাকে না যে কি করে আমাদের দেশীয় চিকিৎসা পদ্ধতি, এই যেমন আয়ুর্বেদ বা আরও অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি ছিল, শুধু আমাদের যাদেরকে হিন্দু বলে আমরা চিহ্নিত করি তাদের বাদ দিয়েও ইসলাম বলুন, আফ্রিকার যে বিভিন্ন রকমের জনগোষ্ঠী আছে, জনজাতি আছে, তাদেরও নিজস্ব চিকিৎসা পদ্ধতি ছিল যা যথেষ্ট কার্যকরী। সেটাকে বিজ্ঞানের নাম করে, উন্নতির নাম করে কিভাবে ধ্বংস করে ফার্মা কোম্পানিকে একমাত্র, এবং ফার্মা কোম্পানির দালাল ডিগ্রিধারী চিকিৎসকদেরই একমাত্র ঈশ্বর বলে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার যে কাহিনীটা, সেটাও কিন্তু আমাদের শেকড় ধ্বংসের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটা কিন্তু আমাদের সামনে আনা হয় না, অর্থাৎ খণ্ডিত সত্য। ওই খণ্ডিত সত্য দিয়েই কখনো কখনো পুরোটাই মিথ্যে, সত্য বললেও অর্ধ সত্য, খণ্ডিত সত্য মানুষের বিশ্বাস অর্জন করবার জন্য দিয়ে আমাদেরকে ওরা বিভ্রান্ত করে, মিসলিড করে। তাই আমার ওই লাইনটা আবার বলতে চাই, শেকড়ে ফিরুন, নইলে শিকার হয়ে যাবেন। প্রতিবাদ চলছে এখন, অবশ্যই কারণটা তো যথেষ্ট রকম গুরুত্বপূর্ণ। তবে এমন ঘটনা আমাদের দেশে আগেও হয়েছে। তো
একটি নারী ধর্ষিতা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে, তার তদন্তের দাবিতে আন্দোলন, ব্যাপারটা আপাতভাবে সেই রকমই, তাই তো? কিন্তু নেপথ্যে তো আরও অনেক কাহিনী আছে, যে কারণে আমার মতো কতিপয় মানুষ, আমরা যারা ভাবি তারা প্রতিবাদ করছি আমাদের মতো করে এবং সত্য সামনে আনার চেষ্টা করছে বিশ্লেষণের মাধ্যমে। প্রতিবাদ আমরাও করতে পারি, আমরাও করেছি, সত্যিকারের প্রতিবাদ, সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ। তখন এখন যারা প্রতিবাদের নেতৃত্বে আছেন, বিভিন্ন রং বেরঙের নেতা, বুদ্ধিজীবী, যারা অন্ধ গর্ত থেকে বেরিয়ে এসেছেন কোনো ফোন কল পেয়ে বা অ্যাকাউন্টে কোনো অঙ্ক ঢুকে যাওয়ার পর, তাঁরা সেই সময় কোথায় ছিলেন যখন লকডাউনের সময় আমরা পথে নেমেছিলাম? আমরা এবং আমাদের কতিপয় সহযোদ্ধা আইনের ভ্রুকুটি, বিধিনিষেধের ভ্রুকুটি, ভাইরাসের ভ্রুকুটিকে তুচ্ছ করে আমরা পথে নেমেছিলাম। তখন কোথায় ছিলেন হে আপনারা প্রতিবাদের দল? আমাদের প্রতিবাদ আমরা জানি কখন করতে হয়। সিস্টেমটা, আর্থসামাজিক সিস্টেমটাকে আমরা বুঝি, আমরা চিনেছি। তাই উপরে উপরে রাজনৈতিক দলের হাতে জায়নির শক্তির পুতুল, রাজনৈতিক দলের হাতে হাইজ্যাক হয়ে যাওয়া প্রতিবাদে আমরা সামিল হই না, হব না। কত নাম বলবো, শেষ করা যাবে না। হাজার না হলেও 100 তো হবেই আমাদের সেই সময়কার যারা প্রতিবাদে নেমেছিলাম। জগদীশদার কথা এখনও মনে পড়ে, শান্তিপুরের বুকে তিনি কিভাবে একটির পর একটি সভা করেছেন। তথাকথিত করোনা রোগী বলে যাদেরকে ভয়ঙ্করভাবে দাগিয়ে দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে, বাড়িতে খাবার দাবার পর্যন্ত দেওয়ার লোক ছিল না, সেই সময় জগদীশ বাবুর মতো মানুষ শান্তিপুরের বাড়ি বাড়িতে ছুটে গিয়ে বুঝিয়েছেন। বাধার সম্মুখীন হয়েছেন, ব্রেন ওয়াশড প্রতিবেশীরা তাকে বাধা দিয়েছে, তিনি পাত্তা দেননি। বিনা মাস্কে কোনো রকম পিপি কিটের গল্প নেই, হাত ধোয়াধুয়ির গল্প নেই। এই রকমভাবেই তো আমরা সেই সময় কাজ করেছি। আমিও শান্তিপুরে ছুটে গেছি, আমাদের সঙ্গে এরকম তখন অনেক সহযোদ্ধা। মৌলালিতে আমরা পথে নেমেছি, পুলিশের ভ্যানে তোলা হয়েছে আমাদের অনেক সহযোদ্ধা। কটা নাম বলবো, অমিত, সৌরভ থেকে শুরু করে অভিষেক, রকম কত মানুষ রয়েছে। সুমিত ছিল আমাদের সঙ্গে, এখনও নিশ্চয়ই তার মতো করে কাজ করছে। রাজেশ দা, গৌতম দা, স্থবির দা, তিনি প্রয়াত হয়েছেন। গ্রাফ যেখান থেকে উঠে এসেছে, যার মস্তিষ্ক অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক। আমরা তো আমাদের মতো করে যে যার সাধ্যমতো প্রতিবাদ করেছি। AIM, অ্যাওয়েকেন ইন্ডিয়া মুভমেন্ট, সেই সময় একটির পর একটি সভা করেছে, আমি সেখানে গিয়েছি, তাই তো? তাহলে ওই সময় যখন আসল জায়গাটা মানুষের রুটি রুজি বন্ধ করে দেওয়া হয়েছিল, যখন মিথ্যে একটা প্যানিককে প্রমোট করে কত দোকানদার সেই সময় আত্মহত্যা করেছিল, তার খবর আছে। আর সেই সময় এখনকার তথাকথিত প্রতিবাদীরা যারা মৃতদেহর মানে লাশের আঁচে রুটি সেঁকে নিতে চায়, আমি টপ মহলের কথা বলছি, যারা প্রমোটেড, সাধারণ মানুষ যারা প্রতিবাদে সামিল হয়েছেন, তারা কি করে জানবেন? তারা তো আবেগেই সামিল হয়েছেন বা তারা বুঝতে পারছেন না। সেই সময় তারা কি করছিলেন? স্টে হোম স্টে সেফ করছিলেন, স্টে হোম স্টে সেফ। আর কি বলছিলেন? প্রাণ আগে না শিক্ষা আগে। বুদ্ধিজীবীরা কি করছিলেন? তারাও ওই স্টে হোম স্টে সেফ করছিলেন। মেহনতি মানুষের জন্য তারা পথে নামেননি, দোকানদারের পক্ষে তারা পথে নামেননি, দিন আনা দিন খাওয়া মানুষের পক্ষে তারা পথে নামেননি। অথচ তারা এদের মেহনতি মানুষের প্রতিনিধি বলে মনে করেন। তা আমাদের ব্রেন ওয়াশ সেভাবেই করা হয়েছে। এরাই হলো সবচেয়ে বড় শত্রু মেহনতি মানুষের। আমাদের পশ্চিমবঙ্গের ছোট ছোট শিল্প কারখানাকে ওরাই ডকে তুলেছে, তুলে দিয়ে রাঘব বোয়ালদের মনোপলির করার সুযোগ করে দিয়েছে। কোথায় ছিল তখন প্রতিবাদ? ব্যারিংটন ডিক্লারেশনে যখন সুনেত্রা গুপ্তা মতো বিজ্ঞানী, অক্সফোর্ডের জয় ভট্টাচার্যর মতো বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের
যখন তারা পরিষ্কার হুকে জানিয়ে দিয়েছেন যে লকডাউনের দরকার নেই, প্রয়োজন নেই, যে তথ্য আমরা দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি, ভিডিও করেছি, এই সব স্বাধীনচেতা বিজ্ঞানী যারা দালাল নন, যারা মানুষের কথা ভাবেন সত্যিকারের, যারা কোনো রং টং দেখে প্রতিবাদ করেন না, তাদের কথা তুলে ধরেছি। কোথায় এই সব প্রতিবাদী ছিল? হ্যাঁ, ওই যখনই লাশ পাওয়া গেছে, আরেকটি ভিডিও আছে দেখবেন এখানে, লাশের রাজনীতির লাশ, এই চ্যানেলেই আছে। খেলাটা বুঝতে পারবেন কখন এদের ঘুম ভাঙানো হয়, এদেরকে জাগানো হয়, প্রমোট করা হয়, অর্থ দেওয়া হয়, কোন এজেন্ডায় পরিচালিত করা হয়। তো সেই সময় আমরা যারা পথে নেমেছিলাম, এখনও অনেকেই সক্রিয়, সবারই তো বাধ্যবাধকতা আছে, পরিবার আছে, সংসার আছে, সবাই তো আমার মতো গ্রামে গঞ্জে যেতে পারেন না, কিন্তু তারা আমার সঙ্গে আছেন, অনেকেই এখনও সঙ্গে আছেন। তাদের ছাড়া এই লড়াই এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। প্রতিদিন নতুন নতুন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদের মতো করে পাশে থাকছেন। এ কি কম প্রাপ্তি? আজই একজনের সঙ্গে কথা হলো, আমার মাথাতেই ছিল না। নরওয়ে থেকে ফিরে আসার পরে নরওয়েরই এক অধিবাসী, আমার প্রিয় দাদা, তার বাড়িতে একটি আমাদের ওই নৈশ ভোজের আয়োজন হয়, উনি আমাকে ইনভাইট করেন। সেইখানে এক দম্পতির সঙ্গে আলাপ হয়। তিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তখনই নিয়েছিলেন, কিন্তু ওই যে তারপরে তো যোগাযোগ সেভাবে থাকে না, আমিও ব্যস্ত। তারপরে কিন্তু ওই যে উনি কিন্তু মনে রেখেছেন। কথা হলো, উনি আমার প্রতিটি ভিডিও দেখেন, লেখা পড়েন, তিনি বইপত্রে আগ্রহী হয়েছেন, আমাকে মেসেজ করেছেন। এগুলো কি কম প্রাপ্তি? এভাবেই একটু একটু করে আমরা এগোবো, স্লো বাট স্টেডি উইজ দ্য রেস। কারণ আমাদের এই অচলায়তনের বিরুদ্ধে, একটা সমগ্র সিস্টেমের বিরুদ্ধে আমরা পথে নেমেছি। তাই খুব দ্রুত বিজয় আশা করবেন না। দ্রুত বিজয় ওই রকম হয়, ওই যে মনে হচ্ছে যে কত রকম, মানে কত লোক হইচই করে জমায়েত হচ্ছে, ওটা প্রমোটেড। কিছুদিন পরেই দেখবেন অন্য ইস্যু আসবে। বাংলাদেশ দেখলেন তো কি হলো, হাইজ্যাক হয়ে গেলে যেমন হয়। চাকরির কোটা তুলে দেওয়ার জন্য আন্দোলন হলো বাংলাদেশে, আমি তখনই বলেছি ভেতরে অন্য এজেন্ডা আছে। এখন কি হলো, যিনি এখন সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হয়ে উঠলেন, নোবেল জয়ী সেই অর্থনীতিবিদ ইউনূস সাহেব কি বলছেন, চাকরি মানেই দাসত্ব। তাহলে কি দাঁড়ালো? হ্যাঁ, এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে এই যে অবস্থা, বেকারত্ব থেকে শুরু করে যেটা দারিদ্র্য আরও বাড়বে, সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, বিভ্রান্ত করবার জন্য, ইউজ করবার জন্য ওরা বিভিন্ন রকমের খেলা খেলবে। এই খেলাটা কিন্তু এই রাজ্যেও শুরু হয়েছে, এবং এই খেলাতে শাসক দলও আছে, বিরোধী দল, কন্ট্রোলড অপোজিশন, সবই কিন্তু একই মুদ্রার দুটি পিঠ। সেই আলোচনাই করছি, আসুন দেখা যাক, বুঝে নেওয়া যাক। রাজ্যের একটি সরকারি হাসপাতালে, এখন যা হবে সব সরকারি হাসপাতালেই হবে, একটি নারীর মৃতদেহ পাওয়া গেল। তার মৃতদেহ দেখে জানা গেল, বোঝা গেল একজনের কাজ নয়। তাহলে কি হলো, অপরাধী ধরার জন্য তদন্ত করবার দাবি তোলা হলো। এটা অত্যন্ত স্বাভাবিক দাবি, মানবিক দাবি, এমনটাই তো হওয়া উচিত, তাই নয় কি? তারপরে কি হলো, দেখা গেল যে প্রতিবাদ বাড়তে লাগলো। তারপরে দেখা গেল কি বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন রকমভাবে, এমন ভারতেও, পাকিস্তানেও ছড়িয়ে দেওয়া গেল। ভাবতে পারেন, আমাদের দেশে কি আগে কেউ ধর্ষণ হয়নি? নিশ্চয়ই হয়েছে। তখন কি প্রতিবাদ হয়েছে? সেভাবে হয় না, সর্বত্র হয় না। আসছি কেন হয়, কোন সময় হয়, কোন টাইমটা পিক আপ করা হয় করে আসল যে নির্যাতিতা নারী, ধর্ষিতা নারী, সেই তার মুখটিই চাপা পড়ে যায়। সামনে উঠে আসে আসলে এজেন্ডা, রুটি সেঁকে নেওয়ার কাহিনী, উপাখ্যান। বেশ, তারপরে কি হলো, মাননীয়া বললেন তদন্ত হবে, তদন্তই হচ্ছে। সিবিআইয়ের দাবি, কোথায় সিবিআই?
দেরি করা হচ্ছে ইচ্ছে করে, কন্ট্রোল অপোজিশনের হাতে সময় দেওয়া হচ্ছে, আন্দোলন যাতে করে আরও বাড়ে, কোট আনকোট আন্দোলন, কোট আনকোট প্রতিবাদ যাতে করে আরও বাড়ে তার সুযোগ করে দেওয়া হচ্ছে। কারণ এটা যদি সঙ্গে সঙ্গে সত্যিকারের পদক্ষেপ নিয়ে আন্দোলন মানে তদন্তটা হতো এবং কালপ্রিটদেরকে চিহ্নিত করে করা হতো, যেত, লোক দেখানো ব্যাপার না হতো, তাহলে কিন্তু এই তথাকথিত প্রতিবাদের আন্দোলনটা কিন্তু হতো না, জমাট বাঁধত কি বাঁধত না। আর তাই ওদিকে দেরি করছে ইচ্ছে করে, যেটাকে বলে লিঙ্গার করা, সেটা করছে ওরা, শাসক দল করছে। আর পাশাপাশি বিরোধী দলের পালে মানে কন্ট্রোলড অপোজিশন, যারা বিরোধী রাজনৈতিক দল তো আছেই, বুঝতে এখনও বোঝেননি রাজনৈতিক দল আছে এর পেছনে। হ্যাঁ, ফান্ডিং ছাড়া, ইন্ধন ছাড়া, এরকম আইটি সেল ছাড়া, মিডিয়া ছাড়া এত হয় এরকম? দেশে কি অন্যায় এই প্রথম হলো? আছে, বেশ। তো তারা ওই যে তো রান উইথ দ্য হেয়ার, হান্ট উইথ দ্য হাউন্ড, ওইভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ে খেলাটা হচ্ছে। এবং তাতে করে কি হচ্ছে, মূল যে ইস্যুগুলো মানুষের, সেই ইস্যুগুলো থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। জিনিসপত্রের দাম কোথায় বেড়েছে জানেন? এখন কোথায় গেছে? এক সময় এরাই কিন্তু 1 পয়সার ট্রাম ভাড়া বাড়ার জন্য ট্রাম পরিয়ে দিয়েছিল, তখন ওটা দরকার ছিল, জায়নী শক্তি তখন ওইটা করতে বলেছিল, ওটা এজেন্ডা ছিল। এখন এজেন্ডাটা আলাদা, তাই তো? এখন আলাদা, এখন অন্য রকম বিষয় নিয়ে করতে হবে। নিয়োগের পক্ষে কোনো আন্দোলন নেই, শুধু মামলা, ওদের লোকজনই মামলা করে দিচ্ছে, জানেন তো? হ্যাঁ, ওই যে বিকাশ মানে তো উন্নতি, আমরা বিকাশ চাই, সবকা সাথ কি সবকা বিকাশ, ওই বিকাশ হচ্ছে, তাই তো? এরকম তো খবর আমরা পাই। তাহলে নিয়োগ বন্ধ করার ক্ষেত্রে নেতা নেত্রীরা লেগে পড়েছে, এই দলেও এদল হুদল কোন্দল সর্বত্রই লেগে পড়েছে, ওটা নিয়ে কোনো আন্দোলন নেই। তাহলে এটা নিয়ে কেন আন্দোলন, কোন দিকে কি? আসুন আর একটু আবার গভীরে যাওয়া যাক। ধর্ষিতা নারীর পক্ষে দাঁড়িয়ে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ অবশ্যই করতে হবে, কিন্তু ধর্ষণ তো একটা আর্থসামাজিক ব্যাধি, তাই নয় কি? ওটা কি রাজনৈতিক দলের ওপর নির্ভর করে যে অমুক দল ক্ষমতায় থাকলে ধর্ষণ হয় না, তমুক দল ক্ষমতায় এলে ধর্ষণ হবে না, অমুক পার্টি ধর্ষণ হতে দেয় না, অমুক ধর্ম, এগুলো কি যুক্তিসঙ্গত কথা? তাহলে ধর্ষণকে যদি সমাজ থেকে দূর করতে হয় তাহলে তো অন্যভাবে এগোতে হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, তিলোত্তমা মানে যখন কোনো নারী, মনে রাখবেন তার নাম অবশ্যই গোপন করা হয় বিভিন্ন কারণে, কি কারণে সেটা আমি এখানে আলোচনায় আসছি না, কিন্তু যখনই কোনো নারী অভয়া, নির্ভয়া, তিলোত্তমা হয়ে ওঠে তখন বুঝবেন ওটা আর নারী নেই, ওটা এজেন্ডা হয়ে গেছে। দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, যখনই কোনো ধর্ষিতা নারী অভয়া, নির্ভয়া, তিলোত্তমা হয়ে ওঠে তখন সে আর নারী থাকে না, ওটা শাসক দলের, শোষক দলের এবং বর্তমানে অবশ্যই জায়নিস্ট শক্তির এজেন্ডা হয়ে যায়। তার ফলে কি হয়? রাজনীতিকরণ হয়, পলিটিক্যালাইজেশন হয় এবং অবশ্যই পেছনে অর্থনীতি কাজ করে এবং সেটাই কিন্তু চলছে, তাই নয় কি? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ধর্ষকের শাস্তির দাবি উঠেছিল, তার তদন্ত হওয়া উচিত, এটা আমরাও বলি, আগেও বলেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্ভয়া, অভয়া, এরকম বহু এরকম আমাদের দেশে ঘটেছে, তখনও তোলপাড় হয়েছে, আশিপাকা নিয়েও তোলপাড় হয়েছে তো, কিন্তু তারপরে কি ধর্ষণ বন্ধ হয়েছে? হয়নি। কেন? ওই যে আর্থসামাজিক সমস্যা এটা, এবং অবশ্যই রাজনৈতিকভাবেও ইন্ধন দেওয়া হয়। তাহলে মনস্তত্ত্ব, এবং আমরা যদি এই আর্থসামাজিক এই সিস্টেমটাকে না বুঝি, মানুষকে সচেতন না করি, তাহলে কিন্তু এই রকম করে ধর্ষণ বন্ধ করা যায় না। ইতিহাস দেখুন, যায় না, সম্ভব নয়। ধর্ষণের বিরুদ্ধে একজন কোন বুদ্ধিজীবী বলেছেন কি, আইন করে ধর্ষণ প্রথা বন্ধ করতে হবে। হ্যাঁ, এরকম মঞ্চ থেকে, প্রতিবাদী মঞ্চ থেকে এইরকম মূল্যবান জ্ঞানগর্ভ পর্যবেক্ষণ উঠে আসছে।
আইন করে ধর্ষণ প্রথা বন্ধ করতে হবে। ধর্ষণ প্রথা কবে ছিল বলুন দেখি? হ্যাঁ, এটা কি সতীদাহ প্রথা? হ্যাঁ, উনি সেরকমই তুলনাটা করেছেন। সতীদাহ প্রথার মতো ধর্ষণ প্রথাও বন্ধ করতে হবে। বাবু ভাবুন, দুটোর কি এক বিষয় হলো? কিন্তু উনি বলেছেন, তিনি আবার বুদ্ধিজীবী, লেখালেখি করেন শুনেছি। তাহলে এই হলো পরিস্থিতি। ধর্ষণের বিরুদ্ধে পক্সোর মতো আইন আমাদের দেশে ইতিমধ্যেই আছে, যথেষ্ট কঠোর কঠোর আইন আছে আছে তাই তাহলে কীরকম দাঁড়াচ্ছে? তা সত্ত্বেও ধর্ষণ হচ্ছে, এবং সব ধর্ষণের ক্ষেত্রে নয়। যত ধর্ষিতা আজ হয়েছে ধর্ষণ হয়েছে আমাদের দেশে রাজ্যে, সবাই তিলোত্তমা হয়ে ওঠেনি, সবাই অভয়া হয়ে ওঠেনি, সবাই নির্ভয়া হয়ে ওঠেনি। তাহলে কখন ওঠে? সময়ের ওপর নির্ভর করে। কারা ঠিক করে? প্রভুরা ঠিক করে। কাদের মাধ্যমে আন্দোলন ছড়ানো হয়? রাজনৈতিক দলের মাধ্যমে আন্দোলন ছড়ানো হয়। এবার এটা কিভাবে সম্ভব হলো? শুধু কি মিডিয়া দিয়েই সম্ভব? মানুষের তো একটা অংশগ্রহণও লাগে তো নিশ্চয়ই, না হলে তো হয় না। ক্ষেত্রটা ওরা আগে তৈরি করে নেয়। হ্যাঁ, কীরকম ক্ষেত্র? আগে দেখুন, যখনই কোনো এইরকম মর্মান্তিক ঘটনা ঘটে, যে কোনো সুস্থ নাগরিক, সংবেদনশীল নাগরিক, যে দলেরই হন না কেন, তার মধ্যে কিন্তু একটা ঘৃণা জন্মায়, একটা ক্রোধ জন্মায়, একটা প্রতিবাদ জন্মায়। সেটা স্বতঃস্ফূর্ত, অবশ্যই কোনো সন্দেহ নেই। সেখানে কোনো রকম জায়নের শক্তি, প্রভু, অমুক তমুকের ব্যাপার লাগে না। এটা মানুষের ভেতর থেকে উঠে আসা একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ প্রথম দিকে। তারপর এটা যখন একটুখানি ওরা বাড়ে, তখনই ওরা ভেতরে ভেতরে খেলাটা শুরু করে দেয়। শুরু করে দিয়ে ওদের যে এজেন্ডা সেদিকে নিয়ে যায়, কারণ ক্ষেত্র তৈরি থাকে। দেখুন এটা কোথায় দাঁড়িয়েছে? মাননীয়ও কিন্তু পালে হাওয়া দেওয়ার সুবিধে করে দিচ্ছেন, যাতে করে মূল ইস্যুগুলো থেকে মানুষকে সরিয়ে রাখা যায়। কীরকম? এবার দেখুন, নবান্ন যে যিনি আছেন, সেটা মানে নবান্নকে দখল করতে হবে। মানে নবান্নের যে রাজনৈতিক দল আছে তাকে হটালেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে, এইরকম একটা স্লোগানও শোনা যাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক পালাবদল। কিন্তু কোন রাজনৈতিক দলের পালাবদল, তাই না? ওরা মানে দল বদলালে কি ধর্ষণ হবে না? হবে, এটা তো হবেই। আর্থসামাজিক সমস্যা, ব্যাধি, ইন্ধনও করা হয়, পরিকল্পিতভাবে ঘটানো হয়, যাতে করে এই ধরনের আন্দোলন গড়ে তোলা যায়। এমনও অনেক কিছু ঘটতে পারে। বিপুলায় পৃথিবীর কতটুকু জানে। এই যেমন ধরুন আসিফার সময় যেটা হলো, এবার ওই যে নির্ভয়া বা অভয়ার সময় যেটা হলো, সেখানে যে আন্দোলন, সেখানে কি রাজনীতি ছিল না? সেখানে কি ধর্ম ছিল না? মনে করে দেখুন, হয় ধর্ম তো কোট আনকোট ধর্ম, মানুষের ধর্ম নয়, মানবিক ধর্ম নয়, বিশেষ কোনো ধর্ম, হিন্দু মুসলমান, এই রকম ধরনের যখন এজেন্ডা থাকে, অর্থাৎ বিদ্বেষ তৈরি করা যায়, সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করা যায়, বিভাজনকে আরও বেশি করে পাকাপোক্ত জায়গায় দাঁড় করানো যায়, এই রকম যখন কোনো সুযোগ থাকে, হ্যাঁ, অর্থাৎ ধর্ষিতারও একটা পরিচয় থাকতে হবে সেই সময়ে ঠিক পরিচয়টা সেই রকম হলে, যে ধর্ম যখনকে কাজে লাগানো যাবে, ঠিক সেই পরিচয়টা যদি ঠিকঠাক মিলে যায়, অনেক সময় মিলিয়েও দেওয়া হয় আগে। হ্যাঁ, মানুষ পয়সা দিলে, সুপারি দিলে লাশ ফেলে দিচ্ছে মানুষের, আর দু একটা ধর্ষণ ঘটানো যায় না? পেছনে যদি ইন্ধন থাকে না, কত কিছুই ঘটে। মানুষ তো সবই পারে, মানুষ অমৃতের পুত্র। তো সেই রকমভাবে যেটা যদি এমনিতেও ঘটতে পারে, সুযোগ নাও, বা ঘটানোও হতে পারে, সুযোগ নাও, অর্থাৎ একটা খেলা। তাই দেখুন, যতগুলো এরকম অভয়া, নির্ভয়া, এই যে তিলোত্তমা হয়েছে, সেগুলো কিন্তু আর নারীর অধিকার রক্ষা, মানে নারীর জীবন রক্ষা, নারীর অধিকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, তাই তো, নারী সুরক্ষা, এগুলোতে আর থেমে থাকেনি। কোথায় গেছে? ধর্ষক ওই ধর্মের লোক মানেই খারাপ। মনে পড়ে সেই সব। অতএব গর্জে ওঠো, মানুষও মেতে ওঠে,
ধর্ষকের ধর্ম দেখতে শুরু করে। এ নিয়ে আমার কবিতাও আছে, তাই তো? আপনারাও অনেকেই লিখেছেন। কিন্তু এগুলো হতে থাকে। তারপর রাজনৈতিক, এই যে রাজনৈতিক চলে গেছে, এই দল মানেই খারাপ, এই দল থাকলেই ধর্ষণ হয়, তাই তো? ওই দল চলে গেলে আর ধর্ষণ হবে না, ব্যাপারটা এই রকমভাবে সাজানো হয়। এইবার দেখুন, তা এই যে দল এসব বলছে, তারা যখন ক্ষমতায় ছিল তখন ধর্ষণ হয়নি, বানতলা হয়নি? ধনঞ্জয়ের ব্যাপারটা না হয় ছেড়েই দিলাম, সে শিকার। ধর্ষণ কি কম হয়েছে সেই সময়? হ্যাঁ, ইতিহাস ঘেঁটে দেখুন। তৎকালীন মুখ্যমন্ত্রীর বয়ান ওরম হয়েই থাকে বানতলার ঘটনার পরিপ্রেক্ষিতে। কম হয়েছে ধর্ষণ, তাহলে কি দাঁড়ালো? আসল উদ্দেশ্যটা কি? আসুন একটু গভীরে যাই। তাহলে প্রতিবাদটা যখন শুরু হলো প্রথমে, সেটা স্বতঃস্ফূর্ত, মানুষের মধ্যে আসবেই, যেমন একটা হয়। তারপরে এত কেন মানুষ ভিড় করছে, কেন করানো হচ্ছে, কেন থামানো হচ্ছে না, কেন মাননীয় সময় নিচ্ছেন, এত তদন্তটা কেন ঠিকঠাক হচ্ছে না? যাতে করে যুব সমাজকে, বিক্ষুব্ধ বেকার যুব সমাজকে একটা তথাকথিত লড়াই, যে লড়াইটার আসলে অন্ধকূপের মধ্যে নিয়ে যাওয়ার লড়াই, যে লড়াইটার উদ্দেশ্য সরকারি চিকিৎসা ব্যবস্থাকে শেষ করে দেওয়া, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, ভালো করে শুনবেন, সেইটাকে এজেন্ডা, নতুন বিশ্ব ব্যবস্থার এজেন্ডাকে রূপায়িত করা। কিন্তু এত মানুষ কেন যোগ দিচ্ছে? সবাই কি এই নারীটির প্রতি বা ধর্ষিতার প্রতি মানবিক আহ্বানে, প্রতিবাদে? না, একদমই নয়। এখানেও কিন্তু জনগণের ভিন্ন ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ কাজ করে। খেয়াল করে দেখুন, যে প্রচারগুলো হচ্ছে, যেভাবে কথা বলা হচ্ছে, তাতে করে কি বিষয়টি আসছে? কি না, এই দল সরকারে থাকলে চাকরি বাকরি আর হবে না। তাহলে কোন দল ক্ষমতায় আসতে হবে? এসএসসি যাদের আমলে হয়েছিল। অর্থাৎ অনেকে এখনও বিশ্বাস করেন যে ওই দলটা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে বছর বছর এসএসসি হবে, হাজার হাজার ছেলেপেলে, যুবক যুবতী চাকরি পাবে। তারা জানেন না এসএসসি আসলে টোটাল কন্ট্রোলের জন্য এসএসসিকে আনা হয়েছিল, যাতে করে প্যানেলের পর প্যানেল ক্যান্সেল করা যায় পরবর্তীতে। আমি এই নিয়ে পরবর্তীতে একটি ভিন্ন ভিডিও করতে চাইব, যে এসএসসির নেপথ্যে কী, কেন এসএসসি এলো, কেন টেট এলো, প্রক্রিয়াটা বলতে চাইছি, বুঝতে হবে আপনাদের। তাহলে কি দাঁড়াচ্ছে? একটা ব্যাপার, যুব সমাজ চাকরি বাকরি হচ্ছে না, নিয়োগ নেই, কিছুই নেই। তাহলে কি তাদেরকে বোঝানো হচ্ছে যে এই দলকে যদি ক্ষমতা থেকে সরানো যায়, তারপরে আমরা ক্ষমতায় আসব, তখন তোমাদের বছর বছর এসএসসি হবে। পুরোটাই আপাদমস্তক একটা গুল মারা হচ্ছে, মিথ্যে বিভ্রান্ত করা হচ্ছে। কারণ তাদেরকে সত্যিটা জানানোই হচ্ছে না। তারা জানেই না যে নতুন বিশ্ব ব্যবস্থায় সরকারি চাকরি উবে যাবে, গেছে ইতিমধ্যেই। এআই দিয়ে, রোবোটিক্স দিয়ে এবং যুব সমাজকে, জনগণকে ভাতা ধরিয়ে দিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে। আর কি, অনেকে আবার যারা সরকারি চাকরি বাকরি করেন, তাঁরা এরকম বিশ্বাস নিয়ে আছেন কি, ওই যে এই সরকার চলে গেলে পরে অন্য কোনো দলের সরকার এলে ডিএটা পাবো। তো তারা ওই ডিএর জন্য আন্দোলনে সামিল হয়েছেন। কিছু মনে করবেন না, এখানে ওই নির্যাতিতা, ধর্ষিতা, হত্যার শিকার এরকম কেউ তখন আর নেই। আসলে ভেতরে ভেতরে এইটাই কাজ করছে। জনগণ, মানুষ অত্যন্ত স্বার্থপর। আমি আমার লড়াইয়ে, আমার সহযোদ্ধাদের লড়াইয়ে, যারা বিনা স্বার্থে সেই সময় পথে নেমেছিলাম, যাতে করে মানুষকে ওই করুণামৃতের বিষ থেকে বাঁচানো যায়, যার এখন হাতে হাড়ে হাড়ে সবাই ফলটা ভুগছে, তাই তো? এখনও কিছু দেখেননি, আসুক, আরও কয়েকটা বছর যাক, ছবিটা আরও পরিষ্কার হবে। তো যাই হোক, তো এই রকম পরিস্থিতিতে এরা অর্থাৎ কেউ ভাবছে যে বদলে গেলে চাকরি হবে, কেউ ভাবছে বদলে গেলে ডিএটা হবে। আগে কত হাজার টাকা আমার প্রতি মাসে মার যাচ্ছে। হ্যাঁ, এরা আবার হিসেব করেন
প্রতি মাসে কত টাকা মার যাচ্ছে, এর সঙ্গে কী যোগ হয়েছে দেখুন, খেয়াল করে দেখুন, খুব ইন্টারেস্টিং। পুরোটাই যে একটা রাজনীতির দলের উপর চলে গেছে, যে মূল সমস্যাটা যে সিস্টেম, জায়নিস শক্তি, আন্তর্জাতিক শক্তি এটা ঘটাচ্ছে, সেটা মানুষকে জানানো হচ্ছে না। কি করা হচ্ছে, কোন দিকে নিয়ে গেছে, ওই যে অনুদান বর্জন করুন, লক্ষ্মীর ভাণ্ডার শত্রু, আর নিজেরা যারা বছর বছর 2 বছর বসে মাইনে পেয়েছেন, তো তারা সেটা কি তখন ভাতা হয়ে গেল না? ভাতাটাই শত্রু, ভাতা শত্রু নয়। এটা পরিষ্কারভাবে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদিকে আক্রমণ করে একটি দলকে এইভাবে, সেই দলও এর মধ্যে সামিল, এই দল মানে ভাতা, ওই দল মানে চাকরি। এটা নিয়ে আমি এক ভিন্ন ভিডিও করব, অত্যন্ত ইন্টারেস্টিং। কিন্তু এই ব্যাপারটা ওরা বলবেন না বা বুঝতে চাইছেন না যে লকডাউনে এত এত দোকানদার আত্মহত্যা করলো, এত এত ব্যবসাটা বন্ধ হয়ে গেল, ছোটোখাটো দোকান, তাদেরকে খুশি রাখতে, যাতে করে বিক্ষোভ বিদ্রোহ না হয়, তাদেরকে হাতে রাখার জন্য এই ভাতা চালু হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের কবে চালু হলো দেখে নিন। এটা শাসকদের স্বার্থ। এবং এই যে সোশ্যাল সিকিউরিটি মেজার, সেটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, ভারত নয়, গোটা বিশ্বে, ইউরোপেও এই ভাতাটাকে ওরা বলে সোশ্যাল সিকিউরিটি মেজার্স। খোঁজ নিয়ে দেখুন, ফ্রান্সে আছে, নরওয়েতে আছে, সর্বত্র ভাতা আছে, বিভিন্ন নামে ভাতা আছে। ভাতা কি শুধু এই রাজ্যেই দেওয়া হয়? এই সত্যটা সামনে আনুন। এই ভাতা কেন? যাতে করে এই বিক্ষোভগুলোকে কিছুদিনের জন্য সামাল দেওয়া যায়। তাই শাসক শ্রেণী যেহেতু কর্মসংস্থান দিতে পারছে না, উল্টে কর্মসংস্থানকে ধ্বংস করছে, মনোপলি করার জন্য ছোটো ছোটো দোকানকে শেষ করে দিচ্ছে, স্বনিযুক্তিকে শেষ করে দিচ্ছে। তাই এত এত মানুষ যদি একসাথে ফুঁসে ওঠে, খেপে যায়, সেটাকে আটকানোর জন্য এই ভাতার সিস্টেম, যা ইউরোপে সোশ্যাল সিকিউরিটি, ইউরোপ আমেরিকায় সোশ্যাল সিকিউরিটি নামে পরিচিত, যেটা আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার জাতীয় ভাতা। তাই এটাকে গালাগাল করে লাভ নেই। তারা ভিক্ষুকও নয়, তাদের জীবিকাকে ছিনিয়ে নিয়ে এটা দেওয়া হচ্ছে। তাই আপনারা যতই এই দলভিত্তিক বিদ্বেষ ছড়াবেন, যে ভাতা মানেই অমুক দল আর চাকরি মানেই তো অমুক দল, এরকম করে তাদেরকে বিচ্ছিন্ন করে দেবেন, বিদ্বেষ ছড়াবেন, তত কিন্তু আপনারা আত্মঘাতী হবেন। কারণ এই যে গৃহযুদ্ধ তৈরি হবে আগামীতে, আমি বলেছি ইতিমধ্যেই মনস্তাত্ত্বিক গৃহযুদ্ধ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, তার ফল কিন্তু আপনাদের ভুগতে হবে। টপ লেভেলের বুদ্ধিজীবী অমুক তমুক, তারা কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তাদের কিছু হবে না। কিন্তু যারা না বুঝে এইখানে সামিল হয়েছেন, তারা বুঝতে পারবেন যে আগামীতে মুখ ঢাকার জায়গা পাবেন না লজ্জায়। যেমন বাংলাদেশের অনেকেই এখন মুখ ঢাকার জায়গাটা পাচ্ছেন না, তারাও না বুঝে গা ভাসিয়ে দিয়েছিলেন গড্ডালিকা প্রবাহে। এক্ষেত্রে সেটাই ঘটছে। তাই আমি বারবার করে বলি, অন্তত নিজের মুখটা যাতে লুকোতে না হয়, আত্মগ্লানি যাতে না হয়, তার জন্য অন্তত বিষয়টা বুঝুন, বোঝার চেষ্টা করুন। তাই তো বুঝতে হবে, নইলে কিন্তু এটাই চলতে থাকবে। তাহলে এই যে জায়গাটা তৈরি হয়েছে, যেখানে পরিষ্কারভাবে এই রাজনৈতিক দলগুলো একযোগে কাজ করছে, যেটা আমাদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না, আমরা বুঝতে পারছি না। এই সময়ে যে প্রকৃত সমস্যা, বিক্ষোভ হওয়ার কথা, যেটা হলো জীবিকার জন্য, নিয়োগের দাবিতে, কর্মসংস্থানের দাবিতে, এটা সরকারি বেসরকারি বলে বলছি না, কর্মসংস্থান চাই। তো সেই একসাথে দ্রব্যমূল্য বৃদ্ধি, আর্থসামাজিক পরিবর্তন, অর্থাৎ ধর্ষণ দূর করতে গেলে এটা একটা আর্থসামাজিক সমস্যা, সেটার স্বার্থে সেটাকে ঠিকঠাক করে সুস্থ করার জন্য সম্মিলিত প্রতিবাদ দরকার। এখানে রাজনৈতিক দলাদলি বিদ্বেষ করলে সেটা সমস্যার সমাধান হবে না। কারণ আগে এরকম অভয়া নির্ভয়া আমরা দেখেছি, আগামীতেও এরকম তিলোত্তমা নির্ভয়া অভয়া দেখব, যাদেরকে নিয়ে রাজনীতি হবে, করে খাওয়া হবে, লাশ পোড়ানোর আঁচে রুটি সেঁকা হবে, সমস্যার সমাধান হবে না। ভিডিও শেষ করব, তার আগে আপনাদের অ্যালার্ট থাকার জন্য
সজাগ থাকার জন্য যারা আমার পাঠক সহযোদ্ধা, দু একটি খবর দিয়ে শেষ করব। কোন খবর এখন আমাদের সামনে আসছে না? এমপক্স ইতিমধ্যেই পাকিস্তানে ধরা পড়েছে, আপনারা জানেন। পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা নাকি ট্রেস করতে পারছে না, রোগী নাকি পালিয়ে গেছে। ভাবুন, তাই এয়ারপোর্টে নজরদারি বাড়ানো হয়েছে আমাদের দেশেও। এবার এই পাকিস্তানের এমপক্স পাকিস্তান ট্রেস করতে পারছে না, কিন্তু শিওর যে সেই রোগী এমপক্স ছিল, মানে সেই রোগী এখন দেশের বাইরে কোথাও নাকি গেছে। এই রোগীটা যদি ভারতে আসতেই পারে, তার ক্ষেত্র তৈরি করছে। সাবধান, ফিলিপাইন্সে এমপক্স ধরা পড়েছে। এবং আরেকটি খবরে বলা হচ্ছে প্রথম অবস্থাতে যদি এমপক্সকে আগে ভাগেই রুখে দেওয়া না যায়, এ যদি আবার ভ্যারিয়েন্ট তৈরি করে, তাহলে ভ্যাকসিনেও কাজ হবে না। তাহলে কি ক্ষেত্র তৈরি করার চেষ্টা হচ্ছে? আমি লিঙ্কগুলো দিয়ে দেব। শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রী মনিটর করছেন 24 ঘন্টা। দেশে একটাও এমপক্সের কেস নেই, মাঙ্কি পক্সের একটাও কেস নেই। তা সত্ত্বেও আগে থেকে, মানে মানুষের স্বার্থ এবং স্বাস্থ্য রক্ষার্থে ওরা এতটাই তৎপর যে 24 ঘন্টা মনিটরিং করতে হচ্ছে। মনে আছে করোনার কটা কেস ধরা পড়েছিল আমাদের 150 কোটির দেশে, আর ওই কটা মাত্র কেসের জন্য লকডাউন করা হয়েছিল, মনে আছে? সাবধান, প্যান্ডেমিক ট্রিটি ওরা করতে পারেনি। আমাদের মতো কিছু মানুষ সমগ্র বিশ্ব জুড়ে প্রতিবাদ করছে বলে। প্যান্ডেমিক ট্রিটি যদি হয়ে যেত না, তাহলে এই যে বাঁদর বসন্ত একদিনে আর খবরে থাকতো না, আপনি নিজে এখন লকডাউনের মধ্যে পড়ে যেতেন। তাই আবার সবাইকে বলি, মূল ইস্যুটাকে ধরুন। আমাদের এইভাবে নজর ঘোরানো হচ্ছে, কারণ প্রকৃত বিচার, উই ওয়ান্ট জাস্টিস বললে হয় না, গভীরে যেতে হয়। আর্থসামাজিক যে মেলাডি, সেটাকে ধরতে হয়। নইলে ওই প্রতিবারে একটা করে এরকম তিলোত্তমা বানানো হবে, নির্ভয়া বানানো হবে, অভয়া বানানো হবে। তারপর উই ওয়ান্ট জাস্টিস করতে করতে সাম্প্রদায়িক দলাদলি, রাজনৈতিক দলাদলি করে জায়নিস্ট প্রভুরা মানুষের কালক্ষেপ করবেন, মানুষের জীবিকাকে ছিনিয়ে নেবেন, মানুষের জীবনকে ছিনিয়ে নেবেন, মানুষকে স্বাস্থ্যকে ছিনিয়ে নেবেন, এবং ফার্মা কোম্পানির হরিয়ালি বাড়তে থাকবে। সতর্ক থাকুন, এমপক্সের দিকে নজর রাখুন। এই মুহূর্তে ওরা লকডাউন করতে পারবে না, কিন্তু ওরা চেষ্টা করছে। তাই সব সময় প্রতিবাদে থাকুন। রুখে দিতে হবে আমাদের থামলে চলবে না, আমাদের সব সময় সক্রিয় হতে হবে। প্রকৃত ইস্যুগুলোকে আমাদেরকে বুঝতে হবে, যাতে আমাদের পরবর্তীতে আত্মগ্লানি না হয়। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, ছড়িয়ে দিন।